আমরা এবার শিখব আমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার প্রথম অধ্যায়ের যে মৌলিক আলোচনাগুলো আমরা বেসিক আলোচনাগুলো করেছি। এখন আমরা সরাসরি অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এক্ষেত্রে আমরা যেটা শুরু করব সেটা হলো কি, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। ঠিক আছে, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ কি সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। সেটা হলো কোনো ভগ্নাংশের যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেটা হলো কি আবৃত দশমিক। সেই আবৃত দশমিক ভগ্নাংশে আমরা রূপান্তর করব কি সাধারণ ভগ্নাংশে। শুরু করা যাক। প্রথমে যেটা সেটা হলো কি, একটা সংখ্যা দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশের কত 45.2346। এখানে খেয়াল করুন, এখানে 3 আর 6-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। 3 এবং 6 পর্যন্ত কি আছে, পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। এর মানেটা হলো 3, 4, 6 এই তিনটে ডিজিট বারবার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। ঠিক আছে, এটাকে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, খেয়াল করুন, সরাসরি আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। ঠিক আছে, যতগুলা আমরা প্রথমে একটা দাগ টানবো। ঠিক আছে, তারপরে দেখব কতগুলো ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে। 3 এবং 6-এর উপরে খেয়াল করুন, 3, 4, 6 এভাবে ছিল, 3-র উপরে ছিল আর 6-এর উপরে ছিল। যখন এভাবে থাকবে বুঝতে হবে এই সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে, মানে 3 থেকে, ঠিক আছে, 3 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক আছে। এটা খেয়াল রাখবো। তাহলে এখানে দেখা যাচ্ছে সেই নিয়মে 3টে ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে, 3, 4 এবং 6। যেহেতু 3টের উপরে পৌনঃপুনিক, সেই ক্ষেত্রে আমরা হরের ক্ষেত্রে 3টে 9 লিখব, 9, 9, 9। ঠিক আছে, এখন যেটা আমরা দেখব সেটা দশমিক বিন্দুর পরে। ঠিক আছে, আমি আবার বলতেছি, দশমিক বিন্দুর পরে এই পৌনঃপুনিক ছাড়া কতগুলো ডিজিট রয়েছে খেয়াল করেন। দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া শুধু একটা ডিজিট 2 রয়েছে। এই যে 3, 4, 6, এর আগে একটা 2 ছিল, তার আগে দশমিক ছিল। ঠিক আছে, তাহলে এই পৌনঃপুনিক ছাড়া ডিজিট এখানে কয়টা, একটি। সুতরাং নিচে হবে একটি 0। কি ক্লিয়ার? নিচে হবে একটি 0। এটা আমরা এভাবে বসাবো। আর উপরে যেটা আসবে সেটা হলো দশমিককে কাউন্ট না করে, পুরা সংখ্যাটাকে আমরা লিখব। দশমিককে বিবেচনা না করে পুরা কে আমরা লিখব। যেমন এখানে কি আছে, এখানে ওনারা লিখছে যেমন এই যে 452346। খেয়াল করেন, 452346 পুরোটাই লিখছে। ঠিক আছে, লেখার পরে যেমন কি আসবে, এখানে 452346। এখানে আমরা পৌনঃপুনিককে বিবেচনা করব না, দশমিকে বিবেচনা করব না। এটা থেকে আমরা মাইনাস করব। মাইনাসে যেটা করব সেটা হলো পৌনঃপুনিক ছাড়া যতগুলা ডিজিট রয়েছে সেগুলো। যেমন এখানে পৌনঃপুনিক ছাড়া ডিজিট রয়েছে কয়টি, 4, 5 এবং 2। ওকে, তাহলে কি আসছে এখানে 4, 5 এবং 2। এই ডিজিটটাকে আমরা, এই সংখ্যাটাকে মাইনাস করে দেবো। এই যে দেখেন 4, 5, 2। ঠিক আছে, এই রুলসটা আমাকে জানতে হবে। আমি আবারও দেখাচ্ছি সেই নিয়ম অনুসারে। তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করুন, এখানে প্রথমে এই 3টে ডিজিটের উপরে পৌনঃপুনিক, সেজন্য 3টে 9। তারপরে যেটা সেটা হলো একটা ডিজিটের উপরে দশমিকের পরে কোনো পৌনঃপুনিক ছিল না, সেজন্য একটা 0। আর উপরে যেটা আসবে পুরা সংখ্যাটাকেই লিখব। এই পুরা সংখ্যাটাকেই লিখব, পুরা সংখ্যাটাকে লিখছি দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া। এ থেকে আমরা এই যে মাইনাস করতে হবে, কত মাইনাস করতে হবে, এই দশমিক পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে সেগুলা। যেমন 4, 5, 2, এই যে 4, 5, 2 মাইনাস করে দিছি। এখন এই যে উপরের অংশটাকে মাইনাস করে যেটা আসে আমরা উপরে লিখব। ঠিক আছে, আর নিচে যা আছে তাই নিচে লিখছি। এখন এই যে এইটা জাস্ট ক্যালকুলেটারে ছোটো করে নিলেই হবে।
যেমন 2 দ্বারা ডিভাইডেড করলে নিচেটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 4995, আর উপরেরটাকে 2 দ্বারা ডিভাইডেড করলে আসবে 225947। ঠিক আছে, এটা হলো কি দেখা যাচ্ছে উপরেরটা বলতে এখানে লব যেহেতু বড় সেজন্য এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এখন আমরা নেক্সট যেটা এটা আবার বোঝার চেষ্টা করি। উদাহরণ 10 নম্বর, এটা হলো কত, উদাহরণ 10 নম্বরটা দেখি। এটাকে বলছে সাধারণ ভগ্নাংশে, এই যে আবৃত দশমিক ভগ্নাংশটিকে কি বলছে এরা, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা দেখি কি করছে এটা, দেখা যাচ্ছে দশমিকের পরে না, মানে পৌনঃপুনিক রয়েছে 3টে ডিজিটের উপরে, 5, 6 এবং 7-এর উপরে, সেজন্য নিচে হবে হরে হবে 3টা 9। এখন উপরে যেটা আসবে দশমিক বিবেচনা না করে পুরো ডিজিটাই লিখতে হবে, যেমন 3, 2, 5, 6, 7। এটা থেকে মাইনাস করব কোনটা, পৌনঃপুনিক ছাড়া যে অংশটা থাকবে সেটা, যেমন 32, সেজন্য 32 মাইনাস। সুতরাং এই মাইনাস করার পরে আসবে 32535, নিচে 999। এখন 9 দ্বারা যদি আমরা হর এবং লবকে কাটাকাটি করি, নিচে কাটলে হবে কত 111, আর 9 দ্বারা এই যে 32,535কে কাটলে হবে 3615। যেহেতু এটা উপরে লব যেহেতু বড়, আমরা আগেই শিখছি পি গ্রেটার দেন কিউ হলে, মানে উপরেটা পি নিচেটা কিউ গ্রেটার দেন কিউ হলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে আরও ছোটো করলে এভাবে লেখা যায়, এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায়, যেমন 32/21/37। আশা করছি তোমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। হ্যাঁ, এখন আমরা পাঠ্য বইয়ে 13 নম্বর অঙ্কটি দেখব। প্রশ্নটি ছিল সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, সেটি ছিল কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। যেমন ক নম্বরের প্রশ্নটি ছিল 2.2কে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় আমরা দেখতেছি। সেটা হলো কি, প্রথমে আমরা দাগ টানার পরে দেখব পৌনঃপুনিকের সংখ্যা কতগুলো। এখানে পৌনঃপুনিকের সংখ্যা হলো কটা, একটি। সুতরাং একটি 9 ছাড়া দশমিকের পরে আর কোনো ডিজিট নেই, সেজন্য শূন্য কোনো হবে না, নিচে কখনো শূন্য হবে না। ঠিক আছে, নিচে কখনো আর শূন্য দেওয়ার প্রয়োজন নেই। উপরে যেটা আসবে পুরা ডিজিট থেকে, পুরা ডিজিট সবগুলো কত আছে, 2 আছে, 2 থেকে মাইনাস করতে হবে। পৌনঃপুনিক ছাড়া কতগুলো, পৌনঃপুনিক ছাড়া কোনো ডিজিট নাই, মানে শূন্য। তাহলে উপরে আসবে কত, 2/9। এই তো হয়ে গেছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন আমরা দেখি খ নম্বরে, এই নিয়মটা আমরা দেখি না, অধ্যায়ের শেষে দেখব। ঠিক আছে, আমাদের অঙ্ক করতে পারলেই হলো। তারপরে যেটা দেওয়া আছে সেটা হলো কি 0.35, মানে 3 এবং 5-এর উপরে পৌনঃপুনিক ছিল। তাহলে দেখি এটা আমরা কীভাবে করব। যেহেতু 2টা ডিজিটের উপরে পৌনঃপুনিক, সেটা নিচে হবে কত, 2টা 9, খেয়াল করেন। ঠিক আছে, আর উপরে যেটা আসবে পুরা ডিজিটটাই, মানে 35 মাইনাস আসবে কত, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা মান আছে সেটা, পৌনঃপুনিক ছাড়া এখানে সংখ্যা মান কত আছে, শুধু শূন্য। সুতরাং 35 মাইনাস শূন্য, তাহলে সরাসরি কী দাঁড়াবে এখানে, 35/9। এই তো হয়ে গেছে আমাদের ইজি। এই প্রসেস এত ডিটেল করার দরকার নেই। ঠিক আছে, পরীক্ষা মধ্যে জাস্ট এভাবে করে দিলে হবে। তারপরে যেটা আসবে সেটা আমরা দেখি, সেটা হলো ছোটো গ নম্বরে 0.13 পৌনঃপুনিক, 3-র উপরে পৌনঃপুনিক। তাহলে দেখা যাচ্ছে এখানে এই শুধু একটা ডিজিটের উপরে পৌনঃপুনিক, সুতরাং একটা 9 হলো, নিচে একটা। এখন পৌনঃপুনিক ছাড়া ডিজিট আছে কটা, শুধু একটা, সুতরাং একটা 0। উপরে আসবে কত, পুরা ডিজিট, মানে 1, 3। ঠিক আছে, এটা থেকে পৌনঃপুনিক ছাড়া যে ডিজিটটা আছে সেটা, পৌনঃপুনিক ছাড়া কত আছে এখানে, শুধু 1 আছে, সেজন্য -1, ওই যে 1, এখানে আসবে 1। তাহলে কী দাঁড়ালো আলটিমেটলি, সেটা দাঁড়ালো নিচে হলো কত 90, আর উপরে হলো 13 - 1 মানে 12। এই তো আমাদের আনসার মিলে গেছে। ঠিক আছে, তাহলে 12/90, এটাকে কাটাকাটি করলে হবে 2/15। ইহাই নিয়ে সাধারণ ভগ্নাংশ প্রকাশ। ঠিক আছে, তারপরে আমরা দেখি সেটা হলো
79। হ্যাঁ, এটাকে কীভাবে করা যায় সেটা হলো, প্রথমে আমরা দাগ টানবো একটা, এই শুধু 8-এর উপরে পৌনঃপুনিক, সুতরাং একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে শুধু একটা 7 রয়েছে, মানে একটা ডিজিট রয়েছে, সেখানে একটা 0, আর উপরে যেটা আসবে পুরো ডিজিট সংখ্যাটাই 378, মানে এখানে পৌনঃপুনিক এবং দশমিক কাউন্ট করা হবে না, বিবেচনা করা হবে না, মাইনাস পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে যেমন 37, ঠিক আছে, বলে মাইনাস করতে হবে কত 37, এটা মাইনাস করলে যেটা আসবে সেটা আসবে কত, নিচে আসবে 90 আর উপরে আসবে 341, এটাকে একেবারে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করা যাবে, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর করা যায় তাহলে 371/90 এটা আসবে। আশা করছি ক্লিয়ার। তারপর আরও একটা প্রবলেম আছে, সেটা হলো কি নম্বরে লাস্টের যেটা কি ছিল 6.2309, এখানে দেখা যাচ্ছে 3 এবং কিসে 9-এর উপরে পৌনঃপুনিক রয়েছে, মানে 3টে ডিজিটের উপরে পৌনঃপুনিক রয়েছে 3 থেকে 9 পর্যন্ত, সেই জন্য নিচে আসবে 3টা 9, ইঞ্জিনিয়াররা করে দিছে, ঠিক আছে, যেমন নিচে আসবে কত 999, তারপরে পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট শুধু অনলি 2 ছিল, সেই জন্য একটার জন্য একটা নিচে একটা 0, ঠিক আছে, আর উপরে আসবে যেটা 62309, এটা থেকে মাইনাস করতে হবে কত পৌনঃপুনিক ছাড়া অংশটা, মানে 62, হ্যাঁ, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াবে এখানে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে নিচে 9999 আসবে, আর উপরে যদি মাইনাস করি তাহলে আসবে 62247, তোমরা মাইনাস করে দেখো, এটাকে প্রথমে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে এই যে এরকম আসবে 6 সমস্ত 2303/990, ঠিক আছে, আশা করছি এভাবে তোমরা দ্রুত সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে পারবে। এখন আমরা শিখব সেটা হলো উদাহরণ 11 প্রবলেমটা, সেটা হলো কি কিছু আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে, ঠিক আছে, এগুলোকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কি বলছে এখানে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শিখব, ঠিক আছে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ মানে হলো, যেমন এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 5.6, আর একটা দেওয়া আছে 7.345, মানে দুইটা ডিজিটের উপরে পৌনঃপুনিক, প্রথমে ছিল একটা ডিজিটের উপরে পৌনঃপুনিক, তারপর ছিল দুইটা, এখন আছে কয়টা দশমিকের উপরে 5টা ডিজিট, এর মধ্যে 3টের উপরে পৌনঃপুনিক, প্রত্যেকটির দৈর্ঘ্য সমান করাকেই বলা হয় সদৃশ, আর আবৃত দশমিক মানে এই পৌনঃপুনিক সংখ্যালা এগুলোকে সংখ্যাকে, মানে যেহেতু প্রত্যেকটার দৈর্ঘ্য সমান করাকেই বলা হবে সদৃশ আবৃত দশমিক, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো প্রথমে দেখব পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে সবচেয়ে মানে সংখ্যা বেশি কতগুলো রয়েছে, যেমন এখানে 3টি সংখ্যার জন্যই আমি আবার দেখাচ্ছি 0.6, আর একটা ছিল এটা, আর একটা ছিল এটা, এখানে আবৃত খেয়াল করেন আবৃত দশমিকে অনাবৃত অঙ্কের সংখ্যা যথাক্রমে কতগুলো, এইগুলো আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে কি বলছে, আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা, এই যে দেখেন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথমটা ছিল কত এখানে, যেমন 5.6, এর উপরে ছিল পৌনঃপুনিক, এখানে অনাবৃত অংশের পৌনঃপুনিক সংখ্যা কত, 0, কারণ এখানে অনাবৃত অংশের কোনো 0 মানে পৌনঃপুনিক এলাকা কোনো সংখ্যা ছিল না, মানে যে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কিছু ছিল না, সেই জন্য এখানে হলো কত 0। এরপরে সংখ্যাটা দেখব কত ছিল আমাদের এখানে, এরপরেটা ছিল 7.345, 5-এর উপরে পৌনঃপুনিক ছিল, সরি 3 না, এটা ছিল কত, এই সংখ্যাটা আবার লিখতেছি, সেটা ছিল 7.345, এখানে আবৃত ছিল 4 এবং 5 এই দুইটার উপরে, কিন্তু পৌনঃপুনিক ছাড়া ছিল এটির 3-এর উপরে কোনো পৌনঃপুনিক নাই না, তাহলে এটি হলো অনাবৃত। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দ্বিতীয় সংখ্যাটিতে কয়টি, একটি, সেজন্য এই যে একটি এখানে, ঠিক আছে। একইভাবে তৃতীয় সংখ্যাটি আমরা দেখব, তৃতীয়টিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি, খেয়াল করো তো দেখি, 2টি, এই যে পয়েন্টের পরে 7 এবং 8, সেজন্য অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত, 2।
এভাবে আমরা লিখব, ঠিক আছে। তাহলে আমি আবার দেখাচ্ছি, সেটা হলো প্রথমটিতে এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, তারপর দ্বিতীয়টিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এই যে 3, মানে একটি আর কি, ঠিক আছে, একটি। তারপরে তৃতীয়টিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা মানে 2টি ডিজিট, মানে 7 এবং 8 ডিজিট কয়টি? 2টি, ঠিক আছে। এভাবে লিখবো। তাহলে কি লিখবো এখানে? আমরা লিখব এত 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 আবৃত দশমিকে, ঠিক আছে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, এভাবে লিখব প্রতিটাই, যথাক্রমে কত? 0, 1 এবং 2, ঠিক আছে। লেখার পরে লিখব, দাঁড়িয়ে দেওয়ার পর লিখব এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যেটা বেশি আছে সেটা বেশি লিখব। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো কত? 2। এভাবে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত লিখবো, আমরা মনে রাখবো। তারপরে যেটা করতে হবে, আমি সংক্ষিপ্ত করতেছি, তারপরে যে এই যে বাকি, তারপরে যে আরও যে সংখ্যাগুলো আছে এটার আমরা কী করব? আবৃত দশমিকে আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবার বের করব। আমরা এতক্ষণ বের করছি কিসে? অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা বের করছি, এখান থেকে সর্বোচ্চ যেটা ওটা লিখেছি। এখন আমরা এই যে আবৃত দশমিকে আবৃত অংশের, খেয়াল করুন এখানে এই যে আবৃত অংশের অঙ্ক সংখ্যাটা বের করব। তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? প্রথমে আসছিল কত? এই যে একটা 6, সুতরাং আবৃত প্রথমে ছিল 1, মানে একটাই আর কি। তারপরে ছিল কত? 2, সেই জন্য 2। তারপরে এখানে আবৃত অংশ ছিল 3টি, সেই জন্য এখানে হলো 3টি। কি ক্লিয়ার? আশা করছি এখানে বুঝতে পারছি। আমি আবার দেখাচ্ছি। আমাদের সেকেন্ড স্টেপ যেটা, আমরা 2টাই রেখে দিলাম, ঠিক আছে। আমরা কি করলাম? এখানে 2টা রেখে দিই, মানে সর্বোচ্চ সংখ্যা অনাবৃত অংশের, এই যে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা অনাবৃত সবচেয়ে বেশি হলো 2, এটা আমরা থাকলো এখানে। সেকেন্ড স্টেপ যেটা করব সেটা হলো কি? আবৃত দশমিকে আবৃত অঙ্কের সংখ্যা আমরা বের করব। আবৃত অঙ্কের সংখ্যা আমরা বের করলাম কত? 1, 2 এবং 3, কারণ প্রথমটাতে একটি আবৃত একটি আছে, পরে 2টি আবৃত আছে, পরে কয়টি আছে? 3টি আবৃত আছে। বের করার পরে তারপর এই আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু বের করব। তারপর আমরা লিখব এই আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু, যেটাই থাক যে অঙ্কের ভিতরে, এগুলার লসাগু বের করব। লসাগু এখন 1, 2 এবং 3, এর লসাগু হলো কত? 6, ঠিক আছে। এখন আমাদের এই সদৃশ আবৃত দশমিক করতে হলে এই 2টা বের করতে হবে। কি বের করতে হবে? একটা হলো এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ, এটা বের করতে হবে। আর দ্বিতীয় স্টেপটা হলো এই আবৃত অংশের অঙ্ক সংখ্যা যেগুলো আছে এগুলো লসাগুরা বের করতে হবে। লসাগু বের করার পরে এই সর্বোচ্চ সংখ্যা আর এই লসাগুরা যোগ করে দিতে হবে। তাহলে কত হবে? 2 যোগ 6, তাহলে কত আসবে? 8, ঠিক আছে। এই সদৃশ্য যখন বের করবো আমরা, তখন এই যে এইভাবে 2 এবং 6 যোগ করার পরে প্রত্যেকটা ডিজিট দশমিকের পরে 8 ঘর করে নিতে হবে। তাই প্রত্যেকটি দশমিকের আবৃত অংশের অংশ সংখ্যা হবে, ঠিক আছে, এখানে 8টা করে ডিজিট হবে। এর মধ্যে 2টি হবে অনাবৃত আর 6টি হবে আবৃত। এই যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি, আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? 2টি। তাহলে অনাবৃতটা কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আবার দেখাচ্ছি হালকা কিছু। প্রথমে আমরা যেটা করব, এই সদৃশ্য আবৃত দশমিক তো প্রকাশ করতেছি। এই করার জন্য আমাদের প্রথমে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার সবচেয়ে বড় মানটা নিতে হবে। অনাবৃত মানে যেটা দশমিকের পরে যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই, এদের ভিতরে সবচেয়ে বড় সংখ্যা নিতে হবে, এটি হবে অনাবৃত সংখ্যা। তারপরে হলো এই আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে, ঠিক আছে। এই দুটো যোগ করার পরে তাহলে এটা হলো 2 হলো অনাবৃত আর 6 হলো কত? আবৃত। এটা মনে রাখতে হবে। এখন এই যে প্রত্যেকটি সংখ্যা, যেমন এখানে 5.6 পৌনঃপুনিক, আমরা জানি 5.6 পৌনঃপুনিককে লেখা যায় 5.6, অনেকগুলো লেখা যাবে, কোনো শেষ নেই। কিন্তু আমাদের 2টাই মিলে আমাদের যেটা করব সেটা হলো 2 এবং 6, মানে 8 ডিজিট করে নেব। তাহলে দশমিকের পর এখানে 8 ডিজিট করে নিলাম, ঠিক আছে, 8 ডিজিট করে নিলাম। 8 ডিজিটের মধ্যে এই 2টা হলো কত? পৌনঃপুনিক ছাড়া, মানে অনাবৃত, সেই জন্য 2টা ডিজিট এখানে মানে পৌনঃপুনিক ছাড়া নিয়েছি। আর বাকি যে 6টা এগুলো নেব কি? আবৃত। এই যে আবৃত 6টা করে নেব। তাহলে এখানে 8টা ডিজিট, সব মিলে 8টা ডিজিট হয়েছে। একই রকমভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটি দেখব। এটি আমরা জানি যেগুলোর উপর পৌনঃপুনিক থাকবে সেগুলো বারবার আসবে। যেমন 7.3 ফিক্সড থাকলো, তারপর কি আসছে এখানে? তারপরে আসছে 4, 5, এই যে 4, 5 থেকে, ঠিক আছে,
এই যে 4 5 আবার 4 5 আবার 4 5 আবার 4 এভাবে আসতেই থাকবে, কিন্তু টোটাল আসবে কয়টা 8টি। এর মধ্যে 3 এবং মানে 2টা খালি রাখবো আর 6টির উপরে পৌনঃপুনিক দেবো, মানে প্রথমটির উপরে শেষেরটার উপরে পৌনঃপুনিক দিলে হয়ে গেল। তাহলে এখানেও দৈর্ঘ্য হয়ে গেল কয়টি 8টি। একইভাবে তৃতীয়টি দেখি, এখানে পৌনঃপুনিক যেহেতু 4 এবং 3-র উপরে আসছে, সুতরাং এই 3টে ডিজিটই বারবার ঘুরে আসবে। এই যে 4 3 আসবে, আবার 4 3 আসবে, তাহলে এখানে 3 আর 3 6 আর 2 8টি হয়ে গেছে। এর মধ্যে 2টি খালি থাকবে 7 8, আর বাকি 6টির উপরে কী আসবো আমরা পৌনঃপুনিক দিব। তাহলে এই যে প্রত্যেকটার দৈর্ঘ্যই সমান, মানে সদৃশ করা হয়েছে। এই সদৃশ করার জন্য তাহলে কি হয়েছে, এখানে সদৃশ করার জন্য প্রত্যেকটার দৈর্ঘ্যই দশমিকের পরে 8 ঘর আসছে, মানে 6টির উপরে পৌনঃপুনিক আসছে। আবার এখানে 8টি আসছে, 6টির উপরে পৌনঃপুনিক 8টি আসছে, 6টির উপরে পৌনঃপুনিক আসছে। ঠিক আছে, সুতরাং এগুলোই হলো কি নির্ণয় সদৃশ আবৃত দশমিক প্রকাশ হয়ে গেল। ওকে, সদৃশ মানে প্রত্যেকটির দৈর্ঘ্য সমান হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আরেকটি উদাহরণ দেখা যাক আমাদের। এবার দেখি উদাহরণ 12 নম্বর। এখানে বলছে 3টি সংখ্যা দেওয়া আছে, এদেরকে বলছে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করো। সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করো। আমরা সংক্ষেপে করব। সংক্ষেপে বলতে প্রথমে দেখব অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি, এটা বের করব। একটা প্রথম সংখ্যাটিতে দেখা যেতেছে অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে কয়টি রয়েছে 4টি, এই যে 4টি রয়েছে, এখানে কোনো আবৃত নেই। ঠিক আছে, আর বাকিটিতে অনাবৃত এখানে 0। হ্যাঁ, ও এরা এটা তারপর অন্যভাবে করছে। উপরেরটিতে অনাবৃত কত 0টি, মানে এখানে নেই। তারপরেরটিতে অনাবৃত কয়টি 2টি, মানে 7 আর 8-এর উপরে। এই যে অনাবৃত কয়টি 2টি। তাহলে কী কী সংখ্যা এখানে, একটা হলো কত, প্রথমটিতে 4টি, পরেরটিতে 0টি, পরেরটিতে 2টি। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি অনাবৃত অংশের? এখানে সবচেয়ে এই যে অনাবৃত অংশের সবচেয়ে বড় সংখ্যা হলো কত 4, এটা আমরা মনে রাখবো। এটা কিন্তু অনাবৃত অংশের সবচেয়ে বড় সংখ্যা কত 4। এখন আবৃতগুলোর যে সংখ্যা আছে এইটা আমরা দেখব। আবৃত অংশের অঙ্ক সংখ্যা খেয়াল করুন, এখানে প্রথমটিতে আবৃত নেই। ঠিক আছে, প্রথমটিতে নেই, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা একটাতে আছে কত 2টি, আরেকটা আছে কয়টি 3টি। ঠিক আছে, 2 এবং কত 3, এদের লসাগু কত, যেহেতু প্রথমটিতে নেই সুতরাং এটা বিবেচিত হবে না আমাদের। তো দ্বিতীয়টিতে আছে 2টি, হ্যাঁ ঠিক আছে, আর তৃতীয়টিতে আছে 3টি, এই 3টি। তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 এবং 3-এর লসাগু কত 6। তাহলে আগে আমাদের বের হয়েছে কত 4, অনাবৃত, পুরো হয়েছে আবৃত হয়েছে কত 6, দুটোর যোগফল হতো কত 10। এখন আমরা নিব প্রত্যেকটি 10 ঘর পর্যন্ত। শুরু করা যাক। এই সংখ্যাটিকে আমরা যেহেতু 10 ঘর পর্যন্ত নিব, প্রথমে 7 6 4 3 নিলাম। এর মধ্যে 4টে ডিজিট অনাবৃত থাকবে, 4টে খালি রেখার পরে এরপরে যেহেতু আরও 6 ঘর নিতে হবে, সেই জন্য দশমিকের পরে আমরা শূন্য অসংখ্য দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে ঠিক আছে, 6টি শূন্য দেওয়া হয়েছে। ওকে, মানে 10 ডিজিট পূর্ণ হয়ে গেল আমাদের। তারপরে আমাদের যেটা করব সেটা হলো, এখন পরে যেটা আসে 3.24, 3.24কে বারবার 24 24 24 24 24 এভাবে লিখব যতক্ষণ না 10টা ডিজিট হয়। 10টা আসার পর আমরা খেয়াল করব 4টে অনাবৃত রাখবো, প্রথম 4টে অনাবৃত রাখবো। ঠিক আছে, পৌনঃপুনিক দেবো না, কিন্তু পরের 6টা কী করব পৌনঃপুনিক দেবো, মানে প্রথমটার শেষটার উপরে দিলে হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য 10টাই হলো এখানে, কিন্তু পৌনঃপুনিক শেষের 6টির উপরে হয়ে গেছে। একইভাবে তৃতীয়টাও আমরা কীভাবে করব, এখানে যেহেতু এখানে আছে 3 এবং 6-এর উপরে পৌনঃপুনিক, সুতরাং এই 3টে ডিজিট বারবার আসবে। কত এখানে 3 4 6, প্রথমে 3 4 6 আসছে, তারপর আবার 3 4 6 আসছে, আবার তারপরে 3 4 দেওয়ার পরেই 6 দেওয়ার প্রয়োজন নেই, 2টা ডিজিট দিলেই আলটিমেটলি 10টা ডিজিট পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো কি, প্রথম 4টি পৌনঃপুনিক ছাড়া রাখবো, তারপরে পরবর্তী 6টি পৌনঃপুনিক দেবো আর কি। তাহলে দৈর্ঘ্য প্রত্যেকটার কী হচ্ছে, এখানে 10টি করে ডিজিট আসছে দশমিকের পরে, যার 4টি হলো অনাবৃত আর 6টি হলো কি আবৃত অংশ। এগুলোই হলো সদৃশ আবৃত দশমিক প্রকাশ হয়ে গেল। ঠিক আছে।
এবার আমরা পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটি সমাধান করব। পাঠ্য বইয়ের কত নাম্বার? 14 নম্বর প্রবলেমটি সমাধান করব। এটি ছিল কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। যেমন দেওয়া ছিল এখানে 2.3 3 উপরে পৌনঃপুনিক, আরেকটি ছিল কত 5.235 3 এবং 5 উপরে পৌনঃপুনিক। আমরা প্রথমে যেটা করব অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চটা বের করব, ঠিক আছে। তাহলে এখানে আবৃত দশমিক, এগুলো তো আবৃত দশমিক, এই আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ সরাসরি আমরা লিখে ফেলতে সর্বোচ্চ প্রথমটিতে অনাবৃত নেই, পরেরটিতে আছে একটি, ঠিক আছে। সেজন্য সর্বোচ্চ কত এখানে 1 এভাবে লিখব। আমরা লিখব এখানে অনাবৃত অংশের, ঠিক আছে, এখানে আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 1 এবং আবৃত দশমিক আবৃত অঙ্ক সংখ্যা কত, একটিতে আছে একটি, আরেকটিতে আছে দুইটি। আবৃত অঙ্ক সংখ্যা 1 এবং 2, এদের লসাগু কত, 1 এবং 2 এর লসাগু 2, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা আসবে? এখানে আসলো 1, এখানে আসলো 2, তাহলে টোটাল কত আসলো এখানে 3। হ্যাঁ, তারপর আমরা লিখব সুতরাং সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেক দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1। এই যেটা আসবে 1, এটা হলো অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে, এই লসাগুটাই হবে আবৃত অঙ্ক সংখ্যা, মানে কত 2। এখন আমরা এভাবে সাজাবো, টোটাল আসবে 3টা, মানে 2.3 উপরে পৌনঃপুনিক, একে আমরা দশমিকের পরে 3 ডিজিট করে নিব, দশমিকের পরে 3 ডিজিট করে নিব। 3 উপরে পৌনঃপুনিক মানে 3 অনন্তকাল নিতে পারবো, কিন্তু অনন্তকাল না নিয়ে আমরা টোটাল 3 ডিজিট নেব। এরপরে একটি হবে কত অনাবৃত আর দুইটি হবে কত আবৃত, লসাগু হয়েছে 2। একইভাবে দ্বিতীয়টি দেখব, ঠিক আছে। দ্বিতীয়টি দেখব, এটি মানে 3 এবং 5 উপরে যেহেতু পৌনঃপুনিক, তাহলে এই দুইটি রিপিট করতে পারবে, 3 এবং 5। এখানে আর বারবার রিপিট করার দরকার নাই, কারণ যেহেতু টোটাল 3টে আসবে, 1 এবং 2 3টে আসার কথা, একটি আসবে অনাবৃত, দুইটি আসবে আবৃত, সেজন্য 2 হলো অনাবৃত আর 3 এবং 5 হলো আবৃত। এই তো আমাদের সদৃশ আবৃত দশমিক প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটা দেখি। এখানেও দুইটি সংখ্যা, খেয়াল করুন। আবৃত দশমিক অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কত 2, দেখা যাচ্ছে প্রথমটিতে একটি, পরেরটিতে কয়টি, দুইটি, তাহলে কয়টি সর্বোচ্চ কত 2। আর আবৃত অঙ্ক সংখ্যা কত, আবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে আছে একটি, দ্বিতীয়টিতেও আছে, তাহলে 1 এবং 1 এদের লসাগু কত 1, ঠিক আছে। তাহলে দুইটি হলো অনাবৃত, একটি হলো কত আবৃত, টোটাল আসলো 3টা। এখানে যেহেতু 2টা ছিল সেই জন্য রিপিট করার জন্য 6 উপরে পৌনঃপুনিক বিধায় 6 আছে, আর রিপিট করছি। তাহলে 2টা হইলো কত অনাবৃত, এই যে সর্বোচ্চটা হলো এটা হলো অনাবৃত, তাহলে 2টা অনাবৃত, 2 এবং 6 অনাবৃত রাখছি, একটার উপরে পৌনঃপুনিক দিচ্ছি, এই যে লাস্টে 6 উপরে পৌনঃপুনিক শুধু, ঠিক আছে। খেয়াল করো, এই যে লাস্টের 6 উপরে শুধু পৌনঃপুনিক দেওয়া দেখা যাইতেছে। একইভাবে দ্বিতীয়টা হবে এখানে কত, এটা তো সেম 2 3 7, যেহেতু টোটাল 3 ডিজিট 3টাই দেওয়া আছে, এখানে 3টার ভিতরে 2টা খালি আছে, মানে অনাবৃত, 2 এবং 3 খালি, শুধু এই যে 7-এর উপরে পৌনঃপুনিক, মানে একটার উপরে পৌনঃপুনিক আসবে, মানে আবৃত হবে। এটি হয়ে গেছে আবৃত দশমিক, সদৃশ আবৃত দশমিক হয়ে গেল আর কি। তারপরে যেটা আসবো ছোটো ক নম্বরে, এটা আমরা দেখব, সেটা হলো আমরা দেখি এখানে এই যে আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা কত, খেয়াল করুন। এখানে প্রথমটিতে অনাবৃত নেই, ঠিক আছে, দ্বিতীয়টিতে অনাবৃত নেই, তৃতীয়টিতে অনাবৃত নেই, সুতরাং অনাবৃত অঙ্ক সংখ্যা কত 0টি। সুতরাং আমরা যেটা আনসার বেরবো এখানে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে না। তারপরে আবৃত অঙ্ক সংখ্যা কত, আবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে ছিল 1, ঠিক আছে। খেয়াল করুন এখানে প্রথমটিতে ছিল যে একটি, পরেরটিতে ছিল 2টির উপরে পৌনঃপুনিক, পরেরটিতে ছিল 3টির উপরে পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে 1 2 এবং 3 এদের লসাগু কত 6, আর অনাবৃত যেহেতু নাই 0, সুতরাং প্রত্যেকটি সংখ্যার ভিতরে দশমিকের পরে 6 ডিজিট করে হবে, যার প্রত্যেকটি হবে কি আবৃত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত হবে পৌনঃপুনিক। 7-এর উপরে পৌনঃপুনিক মানে 7 বারবার আসতেই থাকবে, সুতরাং 7ই আসবে এবং 6টা ডিজিটের উপরে পৌনঃপুনিক। একইভাবে 3 4 3 4 3 4 3 4 এভাবেই আসবে কয়টা 6টা, যার প্রথম থেকে শেষ পর্যন্ত হবে পৌনঃপুনিক। একইভাবে তৃতীয়টিও তাই 2 4 5 এর উপরে পৌনঃপুনিক, সেজন্য 2 4 5 রিপিট করবে, আবার 2 4 5 রিপিট করবে, এই 6টা পূর্ণ হয়ে গেল, যার প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পৌনঃপুনিক, কারণ এখানে অনাবৃত নাই মানে 0, সেই জন্য মানে পৌনঃপুনিক ছাড়া বিহীন কোনো খালি ছিল না।
একইভাবে আমরা যেটা করি, ঠিক আছে, ঘ নম্বরে এটা দেখি। এটি আমাদের সর্বশেষ সদৃশ আবৃত দশমিক প্রকাশের ক্ষেত্রে এখানে যেটা দেখব সেটা হলো কি অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। খেয়াল করেন অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কত, এখানে 2 লিখবো আমরা। এখানে আবৃত দশমিক অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2, কারণ কি প্রথমটিতে 2টি রয়েছে, পরেরটিতে কি পরেরটিতে রয়েছে কত, 1টি, পরেরটিতে 1টি রয়েছে, তারপরটিতে 2টি রয়েছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, এখানে সর্বোচ্চ সংখ্যা হলো কত, 2। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা 2। এটি হলো অনাবৃত অঙ্ক সংখ্যা। এখন আবৃতটা বের করব। আবৃতটা বের করার জন্য যে দেখা যাচ্ছে প্রথমটিতে আবৃত কত, নাই, 0। দ্বিতীয়টিতে আবৃত কয়টি, 1টি। দ্বিতীয়টিতে আবৃত কয়টি, না হ্যাঁ, দ্বিতীয়টিতে আবৃত 1টি। তৃতীয়টিতে আবৃত কয়টি, 2টি। তাহলে 1 এবং 2 এর লসাগু 0 ছাড়া যেটা নাই ওটা বিবেচনা হবে না। 1 এবং 2 এর লসাগু কত, 2। তাহলে 2টা হলো অনাবৃত আর 2টা হলো আবৃত। টোটাল হলো কয়টা, 4টি। এই যে দশমিকের পর প্রত্যেকটার শেষে 4টি করে আছে ডিজিট, ঠিক আছে। এই 4টির মধ্যে 2টি আবৃত, 2টি অনাবৃত। যেমন এখানে 3 2 এর উপরে 4টি মিল করার জন্য 2টা আমরা 0 দিয়ে দিচ্ছি। আর 1 9, 9-এর উপরে পৌনঃপুনিক, সেজন্য 9 দিয়েছি 3টা। যেহেতু অনলি 9-এর উপরে পৌনঃপুনিক সেজন্য 9 9 9 বারবার আসবে, যার 2টা ডিজিট খালি থাকবে আর 2টার উপরে পৌনঃপুনিক। একইভাবে 2 3 5 6 এখানে 4টে আছে, 4টের ভিতরে 2টা খালি থাকবে। 2টা খালি থাকা মানে 3 এবং 2 পৌনঃপুনিক ছাড়া, আর বাকি হবে 2টা পৌনঃপুনিক। এইভাবে আমরা সদৃশ আবৃত দশমিক প্রকাশ করব। আশা করছি আপনারা এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে শিখে ফেলছেন, এবং এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলা মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলছে, এইগুলো প্রত্যেকটি করার জন্য প্রথমে আমাদের সেটা করতে হবে, সেটা হলো কি এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তারপরে আমাদের যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, গুণ এবং ভাগ একইভাবে করতে হবে। আশা করছি আপনারা এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা এবার দ্রুতই করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।